কম দেখা যাচ্ছে। সবাই কি প্রিপেয়ার্ড না ক্লাস করার জন্য নাকি? শেষে চলে আসবে। 5 মিনিট ওয়েট করলাম। আসসালামু আলাইকুম। এনিওয়ে, আমার যতটুকু মনে পড়ে তোমাদের সাথে অনেকদিন ধরে ক্লাস করা হচ্ছে না। বায়ো ইথানল প্রোডাকশন পর্যন্ত মনে হয় আমি পড়িয়েছিলাম খুব সম্ভবত, আমার যতটুকু মনে আছে জি লাস্ট ম্যাম, ক্লাসে। ক্লাসে পড়াইছিলেন। হ্যাঁ, আচ্ছা। তাহলে এরপর থেকে তাহলে এর পরের টপিক যেটা ছিল সেটা ছিল হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক হচ্ছে মেইনলি, তোমরা জানো স্টোরিটা নিশ্চয়ই, যে আমরা কিভাবে অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছিল, পেনিসিলিনের যে স্টোরিটা। সেটা এটা তার মানে অ্যান্টিবায়োটিক হচ্ছে ওই ধরনের কেমিক্যাল সাবস্টেন্স গুলো যেটা হচ্ছে মেইনলি মাইক্রো অর্গানিজম ডিরাইভড, মেইনলি হচ্ছে ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া থেকে সাধারণত ডিরাইভড হয়ে থাকে, অথবা কেমিক্যাল সিনথেসিসের মাধ্যমে তৈরি হতে পারে। কিন্তু এদের কাজ হচ্ছে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করা। অ্যান্টিবায়োটিক্স মানে হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করবে, এবং সেই মাইক্রো অর্গানিজমটা ফাঙ্গাস অর ব্যাকটেরিয়া থেকে ডিরাইভড হবে। তো এখন কমন ইউজ একদম সবার প্রথম যেই অ্যান্টিবায়োটিকটা আমরা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে ফাঙ্গাস থেকে ডিরাইভ, যেটার নাম হচ্ছে পেনিসিলিন। তারপরে স্ট্রেপ্টোমাইসিন, এখনো স্ট্রেপ্টোমাইসিনের ডিফারেন্ট জেনারেশনের অ্যান্টিবায়োটিক আমরা খেয়ে থাকি। এটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে ডিরাইভ ছিল। তারপরে যেটা স্লাইডে আছে সেটা হচ্ছে যে মেইনলি পেনিসিলিনের ডিসকভারি স্টোরি যেটা, এটা হয়তো তোমরা অনেকেই জানো। তারপরে এখানে একটা সামারি দেয়া আছে, সেটা হচ্ছে যে মেইনলি 1928-এ অ্যাক্সিডেন্টালি এটা ডিসকভার্ড হয়েছে। একটা ব্যাকটেরিয়াল কালচার গ্রোথ, এটা হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরেনাস, এটা তৈরি করছিল ব্যাকটেরিয়াল কালচার গ্রোথ, ব্যাকটেরিয়াকে গ্রো করছিল আগার প্লেটে। তখন যেটা হয় সেখানে পেনিসিলাম যে ফাঙ্গাস ওটা দিয়ে কন্টামিনেশন হয়। তো কন্টামিনেশন হওয়ার পরে যেটা হয়, যে এই যে ব্যাকটেরিয়া যেটা স্ট্যাফিলোকক্কাস অরেনাস, এই ব্যাকটেরিয়াটাকে সেই কন্টামিনেশনকারী যে ফাঙ্গাস ছিল সেটা কিল করে ফেলে। তো এই ঘটনা থেকে হচ্ছে ফাইনালি আমরা পেনিসিলিনটা আবিষ্কার করেছে, যে আচ্ছা যে ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো সেটাকে ডিফিট করার জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে পেনিসিলিন মেডিসিনটা আবিষ্কার হয়, যেটা হচ্ছে পেনিসিলাম রুবেন্স থেকে আমরা পেয়ে থাকি। এবং এটার কম্পারেটিভলি সাইড ইফেক্ট হচ্ছে অনেক কম। এখন প্রিপারেশন হচ্ছে প্রিটি সিম্পল, আমরা ফার্মেন্টেশনের ক্ষেত্রে যেরকম করেছিলাম এখানে এই সেই টাইপেরই হবে, কিন্তু পার্থক্য কিছু আছে। গ্লাইকোলাইসিস বা এই ধরনের ইয়েতে দেখা যাচ্ছে যে আমরা ইন অ্যাবসেন্স অফ অক্সিজেনে সাধারণত রিয়েকশনটা করে থাকি। তো পেনিসিলিন প্রোডাকশনের ক্ষেত্রে মিডিয়াম একটা থাকছে গ্রোথ ফ্যাক্টর হিসেবে, কিন্তু অক্সিজেন প্রেজেন্ট থাকে এটার জন্য। তো এখানে কি থাকছে, আমরা একটা একটা করে দেখি। প্রথমত হচ্ছে আমাদের যেটা ছিল, প্রথমে একটা কালচার, সরি, একটা ফার্মেন্টার যদি থাকে সেখানে আমরা হচ্ছে কিছু মিডিয়াম দিচ্ছিলাম, গ্রোথ মিডিয়াম। তো সেই গ্রোথ মিডিয়াম হচ্ছে মেইনলি কি থাকছে, হচ্ছে কার্বন সোর্স, নাইট্রোজেন সোর্স বা সুগার ডিফারেন্ট টাইপের, তারপরে বাফার এগুলা। তো এই কার্বন সোর্স হিসেবে কনস্টিক লিকার, তারপরে নাইট্রোজেন সোর্স হিসেবে হচ্ছে ইস্ট এগুলা, তারপরে ল্যাকটোজ, এই ধরনের জিনিসগুলো সাধারণত মিডিয়াম হিসেবে এখানে ইউজ করা হয়। লাইপোলাইজড স্পোর পেনিসিলাম, লাইপোলাইজড হচ্ছে ফ্রিজ ড্রাই থাকে, ফ্রিজ ড্রাইড যে স্পোর গুলো থাকে পেনিসিলাম ফাঙ্গাসের যে স্পোর গুলো, এগুলোকে হচ্ছে গ্রো করা হয় ইনোকুলেশন। আমরা যেটা হচ্ছে একটা হচ্ছে গ্রোথ মিডিয়াম আমরা অ্যাড করছিলাম, আর যেটা হচ্ছে কালচার মিডিয়া দিচ্ছিলাম, সেই কালচার মিডিয়াটা আমরা ইনোকুলেশনের মাধ্যমে গ্রো করে থাকি। তো কালচার মিডিয়া এখানে কি আমাদের জন্য হচ্ছে পেনিসিলাম, যেই ফাঙ্গাসটা আছে তাকে গ্রো করতে হবে। তো সেই জন্য অ্যাগার স্ল্যান পেট মনে হচ্ছে এখানে কালচার প্লেটে এটা হচ্ছে মেইনলি ওর জন্য কিছু ফুড দেয়া থাকে, যেখানে পেনিসিলামের স্পোর গুলো দিলে এরা হচ্ছে আস্তে আস্তে গ্রো করতে থাকে। তো এখান থেকে ফাইনালি শেক ফ্লাক্সে দেওয়া হয়, শেক ফ্লাক্স থেকে আদার প্রাইমারি সেকেন্ডারি ডিফারেন্ট সোর্সে দেওয়া হয় এটার অ্যামাউন্ট বাড়ানোর জন্য। তারপর হচ্ছে ডিরেক্টলি ফার্মেন্টেশন গ্রোথে দিয়ে দেওয়া হয়। তারপর যেটা বলছিলাম কাল্টিভেশন, কাল্টিভেশন যেটা হচ্ছে যে ফার্মেন্টেশন গ্রোথে মিডিয়াম প্লাস হচ্ছে ইনোকুলেটেড অর্গানিজম দেওয়ার পরে এটা ফ্যাট বেচ মোড, মানে হচ্ছে যে কন্টিনিউয়াসলি এই মেটেরিয়াল গুলো সাপ্লাই দেওয়া হবে, যেখানে গ্লুকোজ আর নাইট্রোজেন এই সময় কন্টিনিউয়াসলি সাপ্লাই দেওয়া হবে, যেটা হচ্ছে মিডিয়াম, মেইনলি আমাদের গ্রোথ মিডিয়াম যেগুলো
সেটা। আর অক্সিজেন থাকে, আমি যেটা বলছিলাম যে নর্মাল টিপিক্যাল ফার্মেন্টেশনের যে সাথে যে পার্থক্য, এখানে অক্সিজেন থাকে, এটা অ্যারোবিক প্রসেস নট অ্যানারোবিক। তো ইথানলের ক্ষেত্রে অ্যানারোবিক প্রসেস ছিল। আর এটার জন্য অ্যারোবিক প্রসেস অক্সিজেন সাপ্লাই দিয়ে অপটিমাম পিএইচ 6.5 এ মেনটেন করলে তখন কি হতে থাকে, পেনিসিলিন প্রডিউস হতে থাকে। পেনিসিলিন প্রডিউস হতে থাকে, পেনিসিলিনের সবটুকু পার্টই তো আর কাজে লাগে না, এটা যেহেতু ফাঙ্গাস, তোমরা ফাঙ্গাস যেটা যদি তোমাদের মনে থাকে, ফাঙ্গাসের অনেকগুলো মাইসেল থাকে, মানে আহ, আহ, কি বলে, ফাঙ্গাল এরকম অনেকগুলো সেল থাকে, এরকম লম্বা লম্বা আঙ্গুলের মতো বিভিন্ন সেল টেল থাকে, এগুলো আর কাজে লাগে না। এই মূল মাইসেল গুলোকে যায় রিমুভ করতে হয়। তো সেই জন্য তোমার যে রিয়েক্টরটা থাকে, রিয়েক্টর থেকে ডাউন স্ট্রিম থেকে যে আমরা প্রোডাক্টটা পাচ্ছি, সেখান থেকে ডাউন স্ট্রিম প্রসেসিং করে আমরা মেইনলি ফিল্ট্রেটটা কালেক্ট করি। ফিল্ট্রেটের মধ্যে থাকে হচ্ছে পেনিসিলিন। আর যে এই যে মাইসেল বা এই জিনিসগুলো, এগুলোকে আমরা হচ্ছে জাস্ট সেপারেট করে ফেলি ফিল্ট্রেট থেকে। তো এভাবে এটা কিভাবে করা হয়, এটার একটা স্টেপ বাই স্টেপ দেখানো আছে। এই যে এখানে তোমরা যদি দেখো, কর্ন স্টেপ লিকার, ল্যাকটোজ, সুগার, নাইট্রোজেন, এই সোর্স গুলা মিডিয়াম দেওয়া হয়েছিল, তারপরে স্টার্টার, কালচার, পেনিসিলিন দেওয়া হয়েছিল। দেখা যাচ্ছে যে এখান থেকে কালচার করার পরে ফেড ব্যাচ মোড, মানে এগুলো কন্টিনিউয়াসলি দিচ্ছে, ফাইনালি যে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে রোটেটিং ফিল্টারের মাধ্যমে ফিল্টারটাকে আমরা আলাদা করি। ফিল্টারটা থেকে পেনিসিলিনকে আমরা রিমুভ করার জন্য বিউটাইল অ্যাসিটেট ইউজ করা হয়। বিউটাইল অ্যাসিটেট ইউজ করে পেনিসিলিনটাকে এক্সট্রাক্ট করে নেওয়া হয়। এক্সট্রাক্ট করে নিয়ে তারপরে একে এখান থেকে সলভেন্ট থেকে আলাদা করার জন্য পটাশিয়াম অ্যাড করে একে প্রেসিপিটেট করে সল্ট, পেনিসিলিন সল্ট তৈরি করা হয়, যাকে হচ্ছে ফার্দার ওয়াশিং, ফার্দার আরো মাঝখানে ট্রিটমেন্ট থাকে, ফিল্ট্রেশন থাকে, করে তারপরে হচ্ছে এটাকে ফার্দার মডিফিকেশন যা যা করা লাগে করে হচ্ছে মেডিসিনে কনভার্ট করা হয়। আর ওই পাশ থেকে ফাঙ্গাল সেল, যেটা আমরা বলছিলাম যে মাইসেল আর যে ফিঙ্গারের মতো যেগুলো মোর, সেগুলোকে আলাদা করে এগুলো অ্যানিমেল ফিড হিসেবে ইউজ করা হয়। তো এটা হচ্ছে অল ওভার অ্যান্টিবায়োটিক এর প্রোডাকশন, যেটা একটু আগে আমরা ডিটেলস পড়েছি। এটা হচ্ছে ফ্লোচার্টটা হচ্ছে এটা। তো এইখানে এতটুকুই ছিল লাস্ট ক্লাসে, আমি ওটা আর দেখাই নাই। এখন আমরা নেক্সট টপিকে চলে যাব। লাস্ট ক্লাসে যেগুলো কভার করা হয় নাই, জাস্ট দেখা দিলাম। নেক্সট টপিক হচ্ছে ডায়াবেটিক বায়োরিয়েক্টর। আচ্ছা, এখন এনজাইমেটিক বায়োরিয়েক্টর বললে এই জিনিসটা তোমাদের জন্য সহজ হবে। এই টপিকটা ইজি গোয়িং টপিক হবে তোমাদের জন্য, কারণ এটা তোমরা অলমোস্ট জানো, যেহেতু রিয়েকশন ইঞ্জিনিয়ারিং তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে। তো এখানে জাস্ট খালি আগে আমরা রিয়েক্টর ডিজাইনে ডিফারেন্ট টাইপের কন্টিনিউয়াস, তারপর পিএফআর, সিএসটিআর, পিএফআর ব্যাচ, এই ধরনের রিয়েক্টর স্টাডি করেছিলাম। তো বায়োরিয়েক্টরের মধ্যেও এই ধরনের ক্লাসিফিকেশন গুলো আছে। পার্থক্য একটাই বুঝতে পারতেছে, সেটা হচ্ছে বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশনের জন্য যে রিয়েক্টরটা আমরা ইউজ করে থাকি। তো এখানে বায়ো ক্যাটালিস্ট হিসেবে থাকছে বায়ো ক্যাটালিস্ট, যেটাকে আমরা এনজাইম বলছি। বা লিভিং সেল যদি থাকে ডিরেক্টলি ইউজ করি, সেটা ফার্মেন্টর। লিভিং সেল বলতে হচ্ছে ওই যে ব্যাকটেরিয়া কালচার, বা হচ্ছে তোমার ইস্ট, অথবা হচ্ছে ফাঙ্গাস, এগুলো আমরা ডিরেক্টলি ইউজ করছি, যেগুলোকে সেল বলছি। তো আলটিমেটলি বায়ো ম্যাটেরিয়ালস কিছু একটা থাকলে বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে, আর এটা যে ডিভাইসে হচ্ছে সেটাই হচ্ছে বায়ো। তো এখানে টু টাইপস, বেসিক্যালি টু টাইপসে ভাগ করেছে, ব্যাচ কন্টিনিউয়াস, এবং কন্টিনিউয়াস এর মধ্যে দুইটা, ফ্লাড ফ্লো আর কন্টিনিউয়াসলি স্টার ট্র্যাক রিয়েক্টর, যেটা সেটা সিমিলার টু দ্য রিয়েকশন ইঞ্জিনিয়ারিং প্রবলেমস। এখন ব্যাচের ক্ষেত্রে এখানেও যেটা, এখানে ব্যাচের ক্ষেত্রে তোমরা জানো যে র ম্যাটেরিয়াল গুলা সাধারণত একসাথে সব দিয়ে দেওয়া হয়, ফাইনালি প্রোডাক্টটাকে উইথড্র করা হয়। তো এখানে অনেক সময় ফেড ব্যাচ বলা হয়। ফেড ব্যাচ মানে হচ্ছে আহ একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মিডিয়াম কালচার এর, স্পেশালি মিডিয়াম যেটা আর কি, আমরা গ্রোথ গ্রোথ মিডিয়াম যেটা, সেটাকে অ্যাড করা হয়। তো অ্যাড করার পরে তারপরে হচ্ছে অফ করে দেওয়া হয়। ফেড ব্যাচ কনসেপ্টটা হচ্ছে এটা। তারপরে এই ক্ষেত্রে যেটা হয় যে দেওয়ার পরে একটা সার্টেন টাইম পর্যন্ত
দেওয়ার পরে অফ করে যখন দেওয়া হয় তো তখন রিয়েকশন চলতে থাকে, চলতে চলতে আফটার সাম টাইম সব নিউট্রিয়েন্টস যখন ডিপ্লিটেড হয়ে যায়, ফেড ব্যাচ মোড যেটা বললাম, মিডিয়াম সব ডিপ্লিটেড হয়ে যায়, তখন হচ্ছে ব্যাচটা অফ করে দেওয়া হয়। বাট সার্টেন কিছু পিরিয়ড পর্যন্ত শুরুর দিকে কিছু হচ্ছে আহ আহ, সবসময় রিয়েক্টরে অ্যাড করা হয় মিডিয়া। তারপর কালচার এনভায়রনমেন্ট গট চেঞ্জড কনসেপ্ট কন্টিনিউয়াসলি। এটা যেটা হচ্ছে যে এইটা তোমার যেহেতু ব্যাচ মুভ, ব্যাচের ক্ষেত্রে যেটা হয় যে প্রথমে যে মিডিয়াম থাকে সেই মিডিয়াম থাকে না, প্লাস কালচার মিডিয়া দেওয়ার পরে সেখান থেকে ফার্দার কোন কেমিক্যালস বা কোন ম্যাটেরিয়ালস তৈরি হতে থাকে, কনভার্সন চলতে থাকে। সো ব্যাচের এনভায়রনমেন্টটা চেঞ্জ হতে থাকে সিমিলার টু দা আদার কেমিক্যাল ব্যাচ রিয়েক্টর। আর কন্টিনিউয়াস প্রসেসের ক্ষেত্রে এটা হচ্ছে গ্রোথ মেনটেন ফর লং প্রসেস, জাস্ট টার্ম গুলো একটু আলাদা। কন্টিনিউয়াসলি যেহেতু রিয়েকশন হচ্ছে তার মানে হচ্ছে লং টাইম পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি মিডিয়াম দিতে থাকবো এবং এট দ্য সেম টাইম কালচারও দিতে থাকবো, দুটোই লাগবে। একটা থাকলে তো আর হবে না, দিতে থাকলে তখন হচ্ছে প্রলং টাইমের জন্য গ্রোথ মেনটেন হবে। আর এক্ষেত্রে স্টেডি স্টেট মেনটেন করা সহজ খুব স্বাভাবিকভাবে, যেহেতু কন্টিনিউয়াসলি সবকিছুই আমরা দিচ্ছি, কালচার কন্ডিশন, সেল কন্ডিশন, স্পেসিফিক গ্রোথ, এবং হচ্ছে কন্টিনিউয়াসলি মিডিয়ামও দিচ্ছি, ডিপ্লেটেড হচ্ছে না। তো এই জন্য এখানে স্টেডি স্টেট মেনটেন করা সম্ভব। দেখা যাচ্ছে একটা সার্টেন টাইম পরে যেহেতু প্রোডাক্ট আমরা রিভিউ করে নিচ্ছি, এটা অ্যাচিভ করাটা সহজ। আচ্ছা, এখন ডিজাইন যদি বলি, বায়োরিঅ্যাক্টর ডিজাইনের ক্ষেত্রে exactly same as the reaction engineering problems, সেটা হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল কনসেন্ট্রেশন তার উপরে অবশ্যই ডিপেন্ড করে। কারণ আমাদের সেই যে ম্যাটেরিয়াল ব্যালেন্সের যে ফর্মুলা, ইনপুট মাইনাস আউটপুট প্লাস জেনারেশন ইকুয়াল টু অ্যাকোমোডেশন, এটা এই ক্ষেত্রেও কাজে লাগবে। তো এই ইনপুট আউটপুটের সাথে ইনিশিয়াল ফাইনাল কনসেন্ট্রেশন এবং রিয়েকশনের যে প্যারামিটার গুলা, তোমার ভলিউমেট্রিক ফ্লো রেট, কত ফ্লো রেটে তুমি রিয়েক্টরে দিবা, রিয়েকশন ভলিউম, এই জিনিসগুলা এখান থেকে আমরা এই ফর্মুলা থেকে সাধারণত জেনারেট করে থাকি। ভলিউম তোমার কত হতে পারে, কতটুকু ভলিউম আমার লাগবে বা কিছু একটা। তো এখানেও তাই ভাবে আমরা করব। সেই ম্যাটেরিয়াল ব্যালেন্স ইকুয়েশন ইউজ করে মেইনলি কি করা যেতে পারে যে আমরা বের করতে পারি, ডিজাইন বলতে যেটা বোঝায় যে আমরা যদি জানি যে কতটুকু অ্যামাউন্ট অফ রিয়েক্টর থেকে কতটুকু অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তৈরি করতে হবে, জানা থাকলে আমরা রিয়েক্টর ভলিউম বের করতে পারি, যেটা মেইনলি হচ্ছে ডিজাইন। আর যদি আমরা জানি যে হচ্ছে প্রি ডিজাইন অলরেডি একটা আমার কাছে রিয়েক্টর আছে এবং র মেটেরিয়াল কনসেন্ট্রেশন যদি আমরা চেঞ্জ করে দিই বা অ্যামাউন্ট যদি চেঞ্জ করে দিই, তা আলটিমেটলি আমরা আসলে রিয়েকশন প্রসেস হতে থাকলে কতটুকু প্রোডাক্ট পাবো, এটা হচ্ছে অ্যানালাইসিস। তো এই টাইপের ব্যাপারগুলো যেটা আমরা রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এ দেখেছিলাম রিয়েক্টরের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে করা পসিবল। এখন আসি আমরা এনজাইমেটিক ব্যাচ রিয়েক্টর। ফার্মেন্টেরও হচ্ছে একটা বায়োরিয়েক্টর, এনজাইমেটিক ব্যাচ রিয়েক্টর তো বায়োরিয়েক্টর, বুঝতে পারছি। ফার্মেন্টর আমরা আলাদা করে স্টাডি করেছি, এখানে আমরা হচ্ছে এনজাইমেটিক ব্যাচ রিয়েক্টরটা দেখবো। তো এনজাইমেটিক ব্যাচ রিয়েক্টরও একই টাইপের। ইউজুয়ালি একটা এজিটেটর থাকে টু মিক্স দ্য রিয়েক্টেন্টস, আর পিএইচটা মেনটেন করতে হয়। কারণ হচ্ছে এনজাইম হচ্ছে পিএইচ সেনসিটিভ, আমি যেটা আগেও বলেছি যে সার্টেন পিএইচ এ না থাকলে এনজাইমের যে অ্যাক্টিভিটি গুলো, সাবস্ট্রেটকে ডিগ্রেড করা, সেই অ্যাক্টিভিটি গুলো সে শো করে না বা সে ডিনেচার্ড হয়ে যায়, তখন আর অ্যাক্টিভ সাইট গুলো সাবস্ট্রেটের জন্য অ্যাভেলেবেল থাকে না। তারপর যেটা হচ্ছে প্রোডাক্ট মে ভ্যারি ফ্রম ব্যাচ টু ব্যাচ, ল্যাক রিলায়েবিলিটি, এটা একটা তো প্রবলেম থাকছেই, এটা ব্যাচের কমন প্রবলেম। কারণ র ম্যাটেরিয়ালস ভ্যারি করে গেলে ব্যাচ ভ্যারি করতে পারে। তারপর গ্রেট নাম্বার অফ জেনারেশন ক্যান বি প্রডিউস ডিউরিং অপারেশন, এটা মেইনলি এনজাইমেটিক বা বায়োলজিক্যাল ক্ষেত্রে এটা হতে পারে। যেহেতু আমরা ব্যাচ রিয়েক্টর ইউজ করে এখানে আমরা কি করছি, কালটিভেট করছি তোমার পেনিসিলিন বা ওই যে ফাঙ্গাস থেকে যেটা আমরা মেডিসিনাল যেই কেমিক্যাল পার্টটা আমরা পাচ্ছি। তো সেই জিনিসটা টাইম টু টাইম দেখা যাচ্ছে যে ডিফারেন্ট কালচারের উপর ভ্যারি করে ডিফারেন্ট ব্যাচ থেকে ডিফারেন্ট রকমের হতে পারে। তো এটা প্রবলেম যেটা হচ্ছে জেনেটিক ইনস্টেবিলিটি তৈরি হতে পারে। কারণ যেহেতু আমরা ডিফারেন্ট টাইপের পেনিসিলিন যদি আমরা পাই, তাহলে আমার মেডিসিনের কোয়ালিটি ভ্যারি করতে পারে, যদিও এটা অলরেডি ওয়েল এস্টাবলিশড প্রোটোকল এখন আছে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস, শুরুর দিকে এটা ছিল। আচ্ছা, আর এটা হচ্ছে মোর ফ্লেক্সিবল ইন এ সেন্স, কারণ হচ্ছে এই যে যেখানে অসুবিধা সেখানেই সুবিধা।
ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আমরা আবার একই জিনিস দিয়ে ইউজ করতে পারি, যেহেতু আমাদের নোন একটা সিস্টেম জানা আছে একটা সার্টেন কনসেন্ট্রেশনের র ম্যাটেরিয়াল থেকে কতটুকু প্রোডাক্ট পাবো, এটা চাইলে আমরা কম্বিনেশন করে ডিফারেন্ট ভাবে ভ্যারি করাতে পারি। ইকোনমিক্যালি এটা একটা বেনিফিট আছে। এখন আসি এনজাইমেটিক ব্যাচ রিয়েক্টরের ডিজাইনের ক্ষেত্রে কি হবে। ওই যে সিম্পল ডিজাইন যদি বলি, ব্যাচ রিয়েক্টরের ক্ষেত্রে আমরা কি করব, শুরুতে হচ্ছে ইনপুটের কথা বলছি, ইনপুট মাইনাস আউটপুট প্লাস জেনারেশন ইকুয়াল অ্যাকুমুলেশন। এখানে কনসেন্ট্রেশন এফ হচ্ছে মোল পার টাইম, এফ হচ্ছে মোল পার টাইম, আর তোমার এই কনসেন্ট্রেশন হচ্ছে মোল পার। ডিসকানেক্টেড দেখাচ্ছে কেন? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা জি ম্যাম, যাচ্ছে। শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, আমাকে ডিসকানেক্টেড দেখাচ্ছে মাঝে মাঝে। ওকে, আচ্ছা। এখানে যেটা হচ্ছে আহ, তোমার ইনপুট, তোমার এটা হচ্ছে কনসেন্ট্রেশন, তোমার এটা মোলার না, সরি আমি এটা ভুল করি, এটা হচ্ছে মিটার কিউব, সরি। হ্যাঁ হ্যাঁ, এখানে yes, ঠিক আছে। এটা যদি ভলিউমেট্রিক ফ্লোট হয় আমি বলি তাহলেই বুঝতে পারবে, লিখতে তো ঝামেলা হচ্ছে। তো এটা যদি ভলিউমেট্রিক ফ্লোট হয় মিটার কিউব পার টাইম, আর এটা হচ্ছে মোল পার মিটার কিউব, তার মানে হচ্ছে আলটিমেটলি মোলার ফ্লো রেট ইনপুট মাইনাস মোলার ফ্লো রেট আউটপুট, আর এটা হচ্ছে রিয়েকশন রেট ইকুয়েশন যেটা ইনটু ভলিউম, আর এ পাশে হচ্ছে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন আলটিমেটলি কি থাকছে, টোটাল ভলিউমে উইথ টাইম যে কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে। এটাই ছিল কিন্তু ফর্মুলা, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, এটাই ফর্মুলা ছিল, আমরা যেহেতু রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এ পড়েছিলাম এই ফর্মুলাটা আমাদের জন্য ছিল। এখন এখানে যে ব্যাপারটা, এখানে আমরা যখন ইকুয়েশন ডিরাইভ করি ব্যাচের জন্য এই টার্ম দুইটা হচ্ছে জিরো হয়ে যায়, এই টার্ম দুইটা জিরো হয়ে যায়, তাহলে থেকে যাচ্ছে কি এই জেনারেশন ইকুয়াল অ্যাকুমুলেশন যেটা, সেটা হচ্ছে যে এখন এই এনজাইমেটিক রিয়েকশন যখন স্টার্ট হয়, এবং রিয়েকশন রেট বলতে আমরা ইউজুয়ালি মেনলি যে টাইমের সাথে যে কনসেন্ট্রেশন চেঞ্জ হয় সেটাকেই বোঝাই রিয়েকশন রেট, তাই না? এবং আমরা মাইকেলিস মেন্টেন ইকুয়েশন যেটা আমরা এনজাইমেটিক রিয়েকশনের জন্য ইউজ করি, সেটা পড়ানোর সময় আমরা বলেছিলাম কি বলে, যে এটা মেইনলি হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়েকশনের মতোই কাজ করে, যেটা তোমাদের পরীক্ষার ইয়েতেও ছিল, অনেকেই পারছো অনেকেই পারো নাই। বাট এখানে ডিফারেন্স যেটা হচ্ছে যে এখানে কি হচ্ছে, কমপ্লেক্স ফর্ম করে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্ম করে একটা ডিফারেন্ট কনফিগারেশনের মধ্যে দিয়ে যায় দেখে আমরা এটা ডিরেক্টলি ফার্স্ট অর্ডার রেট হিসেবে আমরা এটাকে লিখতে পারি না। সেজন্য মাইকেলিস মেন্টেনটাকে আমরা ইউজ করে থাকি এই যে রিয়েকশন রেটটাকে এক্সপ্লেন করার জন্য। তো এখানে রিয়েকশন রেটের এই ফর্মুলার এই জায়গাতে এটা যদি বসিয়ে দেয়, বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে ফাইনাল যে টার্মটা আসছে, এবং ইনিশিয়াল কন্ডিশনে কনসেন্ট্রেশন থাকছে সিএসও নট অ্যান্ড সিএস যেটা থাকছে এখান থেকে, আর এই আর এস ইকুয়াল টু মাইনাস ডিসিএস বাই ডিটি, মানে সময়ের সাথে সাবস্ট্রেটের যে চেঞ্জ হচ্ছে, এটা রিয়েকশন রেট, আমরা রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এ যেটা পড়েছিলাম সেটাই। তো এখান থেকে এই দুটাকে ইকুয়েট করে, এটা হচ্ছে তোমরা নিজেরা করে দেখবা, করে কারণ এটা ডিরাইভেশন আসতে পারে পরীক্ষাতে। তো টাইম যখন জিরো ছিল তখন সি ইকুয়াল টু সিএস নট, আর টাইম যখন টি তখন সি ইকুয়াল সিএস। তো এখান থেকে রিঅ্যারেঞ্জ করে সিম্পল জাস্ট খালি কিছু করে নাই, এখান থেকে রিঅ্যারেঞ্জ করে নিয়ে লিমিটটাকে ভাগ করে নিয়ে জাস্ট কি করেছে, ইন্টিগ্রেশন করেছে। তো ব্যাচের জন্য এরকম কমপ্লিকেটেড ফর্মুলা কিন্তু আমাদের রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এ আমরা পাই নাই। কিন্তু এখানে যখন এনজাইমেটিক ব্যাচ রিয়েক্টর বলবো, সেটা ডিজাইন যখন করতে যাব তখন আমার এই যে রিয়েকশন রেট ইকুয়েশন যেটা ছিল এটা আমাদের জন্য কি ছিল, অনলি কেসিএ, এটা ছিল না, প্রিটি সিম্পল ছিল। যদি আমরা নর্মাল এ থেকে প্রোডাক্ট যেটা আমরা কেমিক্যাল রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এ ইউজ করেছি, এর থেকে প্রোডাক্ট যদি ইউজ করে থাকি তাহলে ব্যাপারটা ক্লিয়ার না রিয়েকশন স্যার, রেট কিন্তু ইকুয়াল আমাদের টু, উপর প্রচুর পরিমাণ
হ্যাঁ, বুঝতে পারিনি। ম্যাম আপনার বল- কথা ক্লিয়ার না, এটা বলতেছিল যে আটকে আটকে আসে। আচ্ছা, সেটাই বুঝতে পারতেছে। মাঝে আমাকে দেখাচ্ছিল ডিসকানেক্টেড, সেজন্য আমি জিজ্ঞেস করতে। আম, এতক্ষণ যা বলেছি বুঝতে পারছো, নাকি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়েছে? না ম্যাম ঠিক আছে, বাট এখন একটু বেশি সমস্যা, আমার সমস্যা নাকি বুঝতেছি না। আসলে তো আমি নেট আটকায় কানেক্টেড। আসতো। হ্যাঁ, ডিসকানেক্টেড দেখাচ্ছিল, এই জন্যই জিজ্ঞেস করতেছিলাম মাঝখানে যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, যাই হোক, বইলো প্রবলেম হলে দেখা যাক। তো সেম, তো এখানে ওই যে মাইকেলস মেন্টেন আমরা যেভাবে ইউজ করেছিলাম, এটা করি নাই দেখে কিন্তু এই যে ফর্মুলাটা দেখো একটু কমপ্লিকেটেড আসে। এটা তোমরা কিভাবে আসলো, এখানে মাঝখানে কিছু স্টেপ অমিট করা আছে, এটা আই বিলিভ তোমরা করতে পারবা। তো এখান থেকে ব্যাচ এনজাইমেটিক রিয়েক্টরের ডিজাইনে সাধারণত আমরা টাইমটা বের করি। ব্যাচের জন্য আমরা সাধারণত ডিজাইন ইকুয়েশনে ভলিউম এক্স্যাক্টলি না, যেটা আমরা মেইনলি বের করে থাকি সেটা হচ্ছে টাইম কতটুকু লাগে। তো সেই টাইমটা এখান থেকে এভাবে বের করা পসিবল। আচ্ছা, এরপরে যদি আমরা যাই এনজাইমেটিক প্লাগ ফ্লো রিয়েক্টরের জন্য। প্লাগ ফ্লো রিয়েক্টর হচ্ছে যে সাবস্ট্রেট, স্বাভাবিকভাবে আমরা যেভাবে প্লাগ ফ্লো করতাম সেভাবে enters at one end of a cylindrical tube which is packed with immobilized enzyme। আমরা যেটা ক্যাটালিস্ট করেছিলাম যে প্লাগ ফ্লো রিয়েক্টরের ভিতরে পিবিআর, যেটা প্যাকড বেড রিয়েক্টর বলছিলাম, আইদার হচ্ছে প্যাকড অবস্থায় থাকবে ক্যাটালিস্ট বেড, সেটা ওই যে এটা বলেছে যে প্যাকড উইথ ইমোবিলাইজড এনজাইম, অথবা যেটা থাকতে পারে যে তোমার সারফেসেও ইমোবিলাইজ অবস্থায় থাকতে পারে, যে এটা যদি টিউব হয় এই সারফেস টুকুতেও এনজাইম ইমোবিলাইজ অবস্থায় থাকতে পারে। তো আইদার ওই যে পিবিআর এর মতো, যেটা হচ্ছে এনজাইম ইমোবিলাইজ ডিফারেন্ট বিড বা কোনো কিছু প্যাকড অবস্থায় থাকতে পারে, অথবা সারফেসে থাকতে পারে। তো এক সাইডে হচ্ছে র ম্যাটেরিয়ালস যাবে, আর আরেক সাইড থেকে এই যে প্রোডাক্ট বের হয়ে আসবে। আচ্ছা, এখন প্রপার্টিস অফ ফ্লোয়িং স্ট্রিম উইল ভ্যারি ইন বোথ লংগিটিউডিনাল অ্যান্ড রেডিয়াল ডিরেকশনস। এটাও একই টাইপ, কারণ হচ্ছে এখানে যে কনসেন্ট্রেশনে র ম্যাটেরিয়াল ঢুকছে, এটা এই জায়গায় যে কনসেন্ট্রেশন থাকবে এই জায়গায় একই কনসেন্ট্রেশন থাকবে না, রেডিয়ালি এটা ভ্যারি করবে। আবার এখানে যে কনসেন্ট্রেশন থাকবে এটা এখানেও একই কনসেন্ট্রেশন থাকবে না। তার মানে বোথ এই যে রেডিয়ালি এবং লংজিটিউডিনালি এটা ভ্যারি করতে পারে। মিক্সিং হয় না পিএফআর, এটা তোমরা জানো অলরেডি। আর ইন স্টেডি স্টেটে অল প্রপার্টিস ইন পিএফআর উইল বি কনস্ট্যান্ট। এটা হচ্ছে স্টেডি স্টেটে যেহেতু কন্টিনিউয়াসলি র ম্যাটেরিয়াল যাচ্ছে এবং প্রোডাক্ট বের হয়ে আসছে, তো এটা সবকিছু কনস্ট্যান্ট থাকে। কিন্তু কিছুটা পার্থক্য আছে। পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে এনজাইমেটিক রিয়েক্টর ক্যালকুলেট করার সময় এখানে মাইকেলিস মেন্টেন আমরা ফর্মুলাটাই আলাদা ইউজ করি, তাই না? এখানে তো সিম্পল যেটা রিয়েকশন রেটের জন্য যে ফর্মুলা ছিল, ফার্স্ট অর্ডার রিয়েকশনের জন্য রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন, যেটা আর ইকুয়াল টু কে এ, কে সি এ, এটা তো আর ইউজ করি না, করি হচ্ছে মাইকেলিস মেন্টেন ফর্ম। তো এই ফর্মুলা যেহেতু ইউজ করে আমরা এনজাইমেটিক রিয়েকশনকে ডিফাইন করি, সেই জন্য এই পিএফআরটা এক্স্যাক্টলি যেই পিএফআর আমরা আগে ডিজাইন করেছিলাম রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এ তার মতো ডিজাইন করা হয় না। তো এখানে যেটা হচ্ছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন উইল বি সেম অ্যাজ দ্য ব্যাচ রিয়েক্টর ইভেন দো দ্য পিএফআর ইজ অপারেটেড ইন কন্টিনিউয়াস মোড। তো এখানে ধরে নেওয়া হয় তো যদিও কন্টিনিউয়াস মোডে থাকছে, কিন্তু এখানে প্রত্যেকটা পার্টকে এই যে এরকম ছোট ছোট পার্টে ভাগ করা হয়। এমনি আমরা তো পিএফআর এও ভাগ করেছিলাম, কিন্তু মাইকেলিস মেন্টেন তখনই অ্যাপ্লাই করা যায় যখন এই ছোট ছোট পার্ট গুলো এক একটা ব্যাচ রিয়েক্টর হিসেবে কাজ করে। এটা হচ্ছে মাইকেলিস মেন্টেন ইউজ করার একটা অ্যাজাম্পশন বলতে পারো। স্টেডি স্টেটে যেহেতু আমরা বলছি সব থাকবে, এবং এটা হওয়ার কারণে তোমার এটা ডিজাইন ইকুয়েশনটা সিম্পলিফাইড হয়ে গেল। আমাদের প্লাগ ফ্লোর জন্য কিন্তু আলাদা ইকুয়েশন আমরা ডিরাইভ করেছিলাম, যেহেতু এরকম ছোট ছোট প্লাগে ভাগ করা থাকলে আলাদা রকমের রিয়েকশন হয়। কিন্তু এটার জন্য দেখা যাচ্ছে যে তখন আমরা যে ব্যাচের জন্য যে ফর্মুলা ডিরাইভ করেছিলাম, সে একই ফর্মুলা হচ্ছে এই পিএফআর এর জন্য কাজ করবে, এনজাইমেটিক প্লাগ ফ্লো রিয়েক্টরের জন্য। আচ্ছা, এখানেও হচ্ছে প্লাগ ফ্লো রিয়েক্টরের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে যে রেসিডেন্স টাইম,
স্বাভাবিকভাবে আমরা যেটা আগেও দেখেছিলাম যে র মেটেরিয়ালস গুলো যতক্ষণ ইনসাইডে থাকে ওটাকে আমরা রেসিডেন্স টাইম বলি, এখানে রেসিডেন্স টাইম বলে আমরা ডিফাইন করছি। সেই রেসিডেন্স টাইম হচ্ছে এটা। আর ব্যাচের জন্য আমরা এটা হচ্ছে ব্যাচ টাইম বা এই টাইপের টার্ম দিয়ে ডিনোট করে থাকি। সো প্লাগ ফ্লো এবং ব্যাচ রিয়েক্টর দুটোর জন্য হচ্ছে আমরা মেনলি টাইমটা হচ্ছে পাচ্ছি, যে হতে কত সময় লাগছে ডিজাইন ইকুয়েশন হিসেবে। পরে এরপরে হচ্ছে সিএসটিআর, অ্যাজ ইউজুয়ালি কন্টিনিউয়াস টায়ার ট্যাঙ্ক এনজাইম রিয়েক্টর। এটা হচ্ছে কি থাকছে, একটা এজিটেটর থাকবে যেহেতু কন্টিনিউয়াসলি টায়ার করতে হবে। র ম্যাটেরিয়াল এন্ড প্রোডাক্টস আর কন্টিনিউয়াসলি সাপ্লাইড এন্ড উইথড্র, যেটা সিম্পলি তোমরা পড়েছো আগে কেমিক্যাল রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এ। আইডিয়াল সিএসটিআর এর ক্ষেত্রে সবগুলো ওয়েল মিক্স থাকবে, এখানেও তাই হবে। এখন কন্টিনিউয়াস অপারেশন এনজাইমেটিক রিয়েক্টরের ক্ষেত্রেও কি হবে, সিগনিফিকেন্টলি তোমার কি বলে প্রোডাক্টিভিটি বাড়ায় এবং হচ্ছে এলিমিনেটিং ডাউন টাইম। ডাউন টাইম কখন আসে, ব্যাচের ক্ষেত্রে আসে, কারণ আমরা জানি কি ব্যাচ হচ্ছে একটা ব্যাচ থেকে আরেকটা ব্যাচে যেহেতু ভ্যারি করে, ক্লিনিং এর ব্যাপার থাকে এবং ক্লিনিং করতে গেলেই ডাউন টাইমটা অ্যাড হয়। সিএসটিআর এর ক্ষেত্রে ডাউন টাইম থাকে না যেহেতু এটা কন্টিনিউয়াসলি অপারেশনে থেকে যায়। আচ্ছা, সিস্টেম ক্যান বি অটোমেটেড বাই ইউজিং সিএসটিআর। এটা তো বুঝতে পারছো কন্টিনিউয়াসলি যেহেতু সবসময় চলবে, তো এটাকে অটোমেটেড করা সম্ভব। তো এটার জন্য ডিজাইন ইকুয়েশন যদি ডিরাইভ করতে চাই, তো এখানে যেটা করেছে আমরা সাধারণত ওই একই ফর্মুলাতে আসলাম। এটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লো রেট কনসেন্ট্রেশন ইনপুট মাইনাস আউটপুট প্লাস জেনারেশন আর অ্যাকুমুলেশন। তো এখন স্টেডি স্টেটের ক্ষেত্রে আমরা জানি যে এদের কোনো অ্যাকুমুলেশন হয় না, এটা এই টার্মটা হচ্ছে জিরো। এই যে এখানে দেখাচ্ছে এই টার্মটা হচ্ছে জিরো। এখান থেকে আহ, তোমার যেহেতু কন্টিনিউয়াসলি তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট প্লাস হচ্ছে তোমার এখানে প্রোডাক্ট আসছে এবং বের হয়ে চলে যাচ্ছে, তো এই জায়গায় এই ডিফারেন্সিয়াল টার্মটা জিরো অ্যাকুমুলেশন। তো এখান থেকে রিঅ্যারেঞ্জ করার পরে যথারীতি আর এস যেটা রিয়েকশন রেট, তোমার এটা হচ্ছে মেনলি তোমার ওই মাইকেলিস মেন্টেন যে ফর্মুলাটা সেটা চলে আসবে। আসার পরে এখানে আর এস ভ্যালুটা বসানোর পরে এখানে যেটা করেছে, এখানে কিছু টার্ম স্কিপ করা আছে, আমি এটা তোমাদের জন্য রেখে দিব, কারণ এটা যদি পরীক্ষায় আসে তোমাদেরকে ডিরাইভ করে দেখাতে হবে, এটা নিজেরা করবা। তোমরা যেন নিজেরা কিছু করো সেজন্য এটা আমি সবটুকু আর লিখি নাই। এখানে যেটা হবে তোমাকে এই দুটো টার্ম থেকে আলাদা করে এই যে এফ বাই ভি, এফ বাই ভি আলটিমেটলি কি, ভি হচ্ছে তোমার ভলিউম আর এফ মানে হচ্ছে ভলিউমেট্রিক ফ্লো রেট। তার মানে এটা মিটার কিউব পার টাইম আর এটা হচ্ছে মিটার কিউব। তার মানে এই টার্মটাকে 1/টাউ, টাউ হিসেবে লিখছে। টাউ মানে হচ্ছে টাইম, সেই যে রেসিডেন্স টাইম বলো বা আহ, তোমার কি বলে আরেকটা টার্ম আছে না রেসিডেন্স টাইম ছাড়াও, স্পেস টাইম। তো এই ধরনের যে টার্ম গুলা এখানে আমরা এখানে নিয়ে আসি। তো আনার পরে বাকি টার্ম যেটা আছে এটাকে জাস্ট খালি রিঅ্যারেঞ্জ করে নিয়েছে আর তেমন কিছু করে নাই। এখানে তো তোমার ইন্টিগ্রেশনের ব্যাপার থাকে না, তো তোমার এই যে আর এস ভ্যালু যেটা, আর এক্স ভ্যালু সমান হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আর এস, আর এই যে এফ থেকে কমন নিয়ে সিএস নট মাইনাস সিএস করে এই যে এই টার্মটা চলে আসছে। আসার পরে এই যে এখান থেকে রিঅ্যারেঞ্জ করে নিয়ে আলটিমেটলি যে কনসেন্ট্রেশন কত হতে পারে সেটা বের করা যেতে পারে, অথবা এই যে টাইম কতটুকু রেসিডেন্স টাইম কতটুকু থাকছে সেটাও এখান থেকে আমরা বের করে নিতে পারি, ঠিক আছে? আর কেউ যদি ভলিউম বের করতে চায় এখান থেকে ভলিউমও বের করা সম্ভব। কন্ডিশন হচ্ছে আদার টার্ম গুলো দেয়া থাকতে হবে। তো এইভাবে কন্টিনিউয়াস টায়ার ট্যাঙ্কের জন্য ডিজাইন ইকুয়েশন এনজাইমেটিক কন্টিনিউয়াস টায়ার ট্যাঙ্কের জন্য বের করা যায়। কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে একটা কেস স্টাডি দেখি, সিম্পল কেস স্টাডি। কেস স্টাডিতে যেটা বলেছে একটা এনজাইমেটিক বায়োরিয়েক্টর ছিল। তো বায়োরিয়েক্টরটা এরকম যে এখানে হচ্ছে ফেড ব্যাচ টাইপের সাবস্ট্রেট দেয়া হলো, এনজাইম দেয়া হলো, রিয়েকশন হলো। রিয়েকশন হওয়ার পরে যে প্রোডাক্টটা থাকছে এটা একটা ব্যাচ রিয়েক্টর, বুঝতেই পারছো থাকছে। এটাকে নিয়ে এখানে প্রোডাক্ট সবকিছু যেহেতু একসাথে আছে এটাকে একটা
মেমব্রেনের মধ্য দিয়ে পাস করার পরে পারমিয়েট হিসেবে প্রোডাক্ট এবং রিটেন্টেড হিসেবে যে রিমেইনিং যে সাবস্ট্রেট বা এনজাইম সলিউশন যা থাকছে তাকে আবার ব্যাক করানো হচ্ছে। তো এটা একটা সিম্পল একটা সাধারণত এনজাইমেটিক রিয়েকশন গুলা ব্যাচে এরকম ভাবেই হয়ে থাকে, তার মানে হোমোজেনাস সিস্টেমে সাধারণত করে থাকে। তো এই ধরনের রিয়েকশন যখন করে তার যে লিমিটেশন সেটা হচ্ছে যে ব্যাচ প্রসেস, মেইনলি ব্যাচ প্রসেসের লিমিটেশন আমরা পড়েছি যে জেনারেশন ভ্যারি করতে পারে, তারপরে প্রোডাক্ট ডিফারেন্ট টাইপের হতে পারে। তারপর হচ্ছে আরো একটা যেটা প্রবলেম এখানে, এনজাইম গুলো হচ্ছে সাবস্ট্রেটের সাথে এখানে অ্যাড করা আছে, যেহেতু এগুলো সব একসাথে মিক্স করা আছে অনেক সময় হয় কি এনজাইম আর প্রোডাক্টকে সেপারেট করা যায় না। মেমব্রেন তো জানো যে সেমি পারমিয়েবল, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ মলিকুল অনেক সময় এনজাইমও প্রোডাক্টের সাথে বাইরে চলে যেতে পারে। তো এতে করে যেটা হচ্ছে এনজাইম লস যেটা সেটা হয়ে থাকে। সো তুমি এনজাইমটাকে এইভাবে এক্স্যাক্টলি সেভ করা যায় না। আর লো অ্যাবান্ডন্স এনজাইমের জন্য এই প্রসেসটা সুবিধার না, কারণ হচ্ছে এখানে দেখেই বুঝতে পারছো এনাফ ভলিউম অফ সাবস্ট্রেট অ্যান্ড এনজাইম দুটোই দরকার। তো এই জন্য যদি এনজাইম, যেহেতু আমরা জানি এটাকে এক্সট্রাক্ট করা বা পারচেজ করা অনেক এক্সপেন্সিভ, সো এই ধরনের প্রসেসের জন্য ইউজুয়ালি যে প্রসেস গুলো রানিং থাকে, কেস স্টাডি আমরা যেটা দেখলাম সেখানে এই প্রবলেম গুলো হচ্ছিল। তো এই জন্য যেটা করতে হয়, এই যে একটা রিয়েক্টর, ব্যাচ রিয়েক্টর ফর এনজাইমেটিক রিয়েকশন, এটাকে মিনিয়েচারাইজ করা পসিবল। মিনিয়েচারাইজ মানে হচ্ছে এখানে হয়তো সাম ফিউ হান্ড্রেডস অফ এমএল সলিউশন আছে, সে জায়গায় হচ্ছে মিলি ফ্লুইডিক বা মাইক্রো ফ্লুইডিক রেঞ্জে আমরা এটাকে নিয়ে যেতে পারি। দেখবো আমরা এটা কিভাবে নিয়ে যাওয়া যায়। তার মানে এটাকে মিনিয়েচারাইজ করা, তাহলে আমার এনজাইম সাবস্ট্রেট সবই কম পরিমাণের লাগবে। আরেকটা উপায় হচ্ছে এনজাইম ইমোবিলাইজেশন ইউজ করা। তার মানে সারফেসে যদি এনজাইমকে আমি এখানে ইমোবিলাইজ করে রাখতে পারতাম দুইটা ছেড়ে না দিয়ে, তাহলে তো প্রোডাক্টের সাথে এনজাইমটা এখানে আসতো না, আর আমার তাহলে এনজাইম লসও হতো না। তো এই ব্যাপার, এই দুটোকে মাথায় রেখে এই কেস স্টাডিতে যে প্রবলেমটা আমরা দেখেছিলাম এটাকে সলভ করা সম্ভব। সেটা করার জন্য এখানে একটা পেপারের আমরা এক্সাম্পল দেখেছি। এটা অরিজিনালি যে দেখো সিম্পল একটা প্লাস্টিক টিউবের মতো, এর ভিতরের সারফেসে হচ্ছে এনজাইম ইমোবিলাইজ করা আছে, যেটা তুমি খালি চোখে দেখলে বুঝতে পারবে না। তো এটা হচ্ছে একটা এরকম আঁকা বাঁকা লাইন দেওয়ার মানে হচ্ছে এটা একটা ফ্লেক্সিবল টিউব। হ্যাঁ, স্ট্রেট দিলে বোঝা যেত যে এটা হচ্ছে স্ট্রেট লোহার টিউবের মতো, তো এটা আঁকা বাঁকা দেওয়ার কারণ হচ্ছে এটা ফ্লেক্সিবল টিউব বোঝানোর জন্য। তো এখানে এনজাইম ইমোবিলাইজ করেছে, বলছি খালি চোখে দেখা যদিও যাচ্ছে না, তো ভিতরে এনজাইম যদি থাকে সেটা মেইনলি কোভ্যালেন্ট ইমোবিলাইজেশনের মাধ্যমে ইমোবিলাইজ করা সম্ভব। ইনার সারফেসে হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট, কিছু অ্যামিন লেয়ার তারপরে অ্যালডিহাইড লেয়ার দিয়ে ওই যে ইমিন বন্ড ফর্ম করে এনএইচ, এটা আমরা যখন ইমোবিলাইজেশন পড়েছিলাম তখন আমি বলেছিলাম ইমিন বন্ড। হ্যাঁ, এই যে ইমিন বন্ড, এটা দুইটা তিনটা দিয়ে ফেলছি, সরি। তো এখানে ইমিন বন্ড ফর্ম করে তারপরে এটা হচ্ছে এনজাইমটাকে ইমোবিলাইজ করা সম্ভব। তো এখন এটা গেল ইমোবিলাইজেশন টেকনিক। তাহলে মাইক্রোফ্লুইডিক বা মিলিফ্লুইডিক রিয়েক্টর কি, দেখেই বুঝতে পারছো কত বড় আমার একটা টিউব ছিল। সেই জায়গায় যদি আমি এনজাইম একে তো ইমোবিলাইজ করে ফেললাম, আর এখানে তোমার অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট অবশ্যই কম লাগবে, এটা ডায়ামিটারই তো কম। তো এই জন্য মিনিয়েচারাইজ রিয়েক্টর বলতে আমরা মিলিফ্লুইডিক বা মাইক্রোফ্লুইডিক বলছিলাম। এর মানে হচ্ছে যে ডিপেন্ডিং অন দ্য ক্রস সেকশনাল সাইজ আমরা এনজাইমেটিক বায়োরিয়েক্টরকে আইদার মিলিফ্লুইডিক অথবা মাইক্রোফ্লুইডিক বলতে পারি। তো এটার ক্রস সেকশন 0.5 থেকে 1 মিলিমিটারের মধ্যে যদি হয় তাহলে এটাকে আমরা বলবো মিলিফ্লুইডিক রিয়েক্টর। আর যদি এটা 0.5 থেকে 0.1 মিলিমিটারের মধ্যে হয় তাহলে এটা মাইক্রোফ্লুইড। তো এটা হচ্ছে মেনলি 0.8 মিলিমিটারের একটা টিউব ছিল, তার মানে এটা একটা মিলিফ্লুইডিক রিয়েক্টর। তো এইভাবে আমরা সাধারণত আমাদের যে কেস স্টাডিতে যে প্রবলেমটা ছিল এনজাইম লস এবং হচ্ছে লো অ্যাবান্ডান্স এনজাইমের জন্য অনেক বেশি এনজাইম লাগছিল, এই দুইটা প্রবলেম সলভ করতে পারি। তো এখানে যেটা ছিল আমরা বলেছি যে এনজাইম ইমোবিলাইজ এনজাইম করা যেতে পারে, এটা হচ্ছে এক্সাম্পল যে কি এনজাইম দিয়েছে একটা ক্যাটালেস। আমরা জানি হচ্ছে ক্যাটালেস কি করতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইডকে
ওয়াটার আর অক্সিজেনে কনভার্ট করতে পারে। তো এখানে ক্যাটালিস্ট যদি থাকে তাহলে কি হবে, ওই যে টিউব যেটা আমরা দেখেছিলাম, তো আমি দেখাচ্ছি। টিউবের তো ইনার সারফেসে যদি এখানে ক্যাটালাইজ এনজাইম তুমি দিয়ে দাও, এপাশ থেকে হাইড্রোজেন পারঅক্সাইড যেতে থাকবে, আর হচ্ছে অক্সিজেন আর ওয়াটারে কনভার্ট হয়ে হয়ে ফাইনালি বাইরের দিকে প্রোডাক্ট চলে আসবে। এটাই বলেছেন ক্যাটালাইজ ইজ অ্যান এনজাইম হুইচ ক্যাটালাইজ দ্য ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড টু ওয়াটার এন্ড অক্সিজেন। আর বায়ো রিয়েক্টর ইউজ টু রিমুভ, এটাকে ডিরেক্টলি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারের যে রিমেইনিং হাইড্রোজেন পারঅক্সাইড থাকে সেটাকে রিমুভ করার জন্য ইউজ করা যেতে পারে। এই হচ্ছে সেই সেট আপ। এই যে সেই টিউবটা দেখতে পাচ্ছিলে তখন খালি ছিল, তখন এনজাইম থাকছে কি থাকে নাই বোঝা না গেলেও এর মধ্য দিয়ে তুমি ক্যাটালাইজ ইমোবিলাইজ করে এর মধ্য দিয়ে যখন তুমি হাইড্রোজেন পারঅক্সাইড ইনজেক্ট করবে, এবং সাথে আমরা কিছু সারফেক্টেন্ট দিয়ে দিয়েছি, এতে করে যখন কি হলো, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে যখন ক্যাটালাইজ এর মাধ্যমে ডিগ্রেড হয়ে অক্সিজেন তৈরি হবে, সেই অক্সিজেন গুলো এই সারফেক্টেন্টের মধ্যে বাবল ফর্ম করে। এই যে বাবল গুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই ডিগ্রেডেশনের জন্য যে বাবল ফর্ম করেছে সেই বাবল গুলো। তাহলে এটা দেখতে পাচ্ছি, তার মানে আমাদের এনজাইমেটিক বায়োরিয়েক্টরটা তৈরি হলো। হওয়ার পর এর মধ্য দিয়ে আমরা কি দিয়েছিলাম, ক্যাটালাইজ ইমোবিলাইজ করেছিলাম, এবং এর মধ্য দিয়ে একটা সিরিঞ্জ দিয়ে আস্তে 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 এই টিউবের মধ্য দিয়ে যখন ইনজেক্ট করেছি, তখন এইরকম হচ্ছে ভিজুয়ালি আমাদের দেখা গিয়েছে যে অক্সিজেন গুলো এরকম বাবল ফর্ম করে আছে। তো এটা ফর্ম করার পর এটা হচ্ছে পেপার থেকে নেওয়া ডেটা, আলটিমেটলি হাইড্রোজেন পারঅক্সাইডের ডিগ্রেডেশনের কি অবস্থা। যে এখানে যেহেতু আমি একটা সিরিঞ্জ দিয়ে, পাম্প এটা মেনলি, হ্যাঁ সিরিঞ্জ, পাম্প বলতে হচ্ছে একটা সিরিঞ্জের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড লোড করা থাকে, এখানে হচ্ছে একটা ব্যারিয়ার থাকে, এই জায়গাটা আস্তে আস্তে পাম্প করতে থাকে, পাম্প করে করে অল্প 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 করে হাইড্রোজেন পারঅক্সাইড এর মধ্য দিয়ে যেতে থাকে। তো এই ফ্লো রেটটাকে ভ্যারি করানো যায়, তো সেই ফ্লো রেটের পার্সপেক্টিভে পেপারের একটা ডেটা, এটা অত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, যে দেখা যাচ্ছে যে ফ্লো রেট বেশি বাড়িয়ে দিলে ডিগ্রেডেশন কমে যাচ্ছে। কারণ একটা, যে কারণ হচ্ছে এনজাইম গুলো সারফেস থেকে হয়তো ডিট্যাচ হয়ে যায়। যাই হোক, এটা তোমার এখানে বোঝার দরকার নাই, এটা সিম্পল জাস্ট খালি দেয়া আছে। তো এইভাবে আমরা মিনিয়েচারাইজ করতে পারি যে আমাদের যে রিয়েকশন গুলো সেগুলোকে মিনিয়েচারাইজ করে এনজাইম লস এবং হচ্ছে লো অ্যাবান্ডেন্ট এনজাইম গুলোকে আমাদের অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি। যেটা যদি না কমাতে পারি তাহলে আমরা খুব সচরাচর এটাকে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করা সম্ভব না। যেমন এখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য এটাকে ইউজ করেছিল। এই, তো আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ওকে, আচ্ছা দাঁড়াও অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।